হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রন টু বি ভিলেন পর্ব সংখ্যা 5, লিখনীতে মিথু বুড়ি। সরকার বাড়িতে আজ হঠাৎ শোকের আবরণ ঢেকে গেছে। দরজার সামনে দুর্বেদ্য ভিড়, এক ঝাঁক অবিশ্বাস্য হতবিহল দৃষ্টি দিয়ে স্থির হয়েছে বসার ঘরের ঠান্ডা মেঝেতে শুয়ে রাখা সাদা কাপড়ে ঢাকা মৃতদেহের উপর। কারো মুখে স্তম্ভিত শূন্যতা, কারো চোখে অশ্রুডঙ্গা। মূর্তির মতো নিষ্পলক শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা বিমর্ষ মানুষগুলোর ঠোঁটে একটু পরপর কেঁপে উঠছে হাহাকারে। এই যে সাক্ষাৎ মৃত্যুপরী, সাদা কাফনের কাপড়ে মোড়ানো নিস্তেজ দেহখানে ঘিরে রয়েছে অজস্র মানুষ, অথচ ঠোঁটে কপালেও কারো নিস্তেজ বিমর্ষ মুখ হতে শব্দ বেরোয় না। শুধু মাঝে মধ্যে থেকে ভেসে আসছে বুক ফাটা কান্নার শব্দ, শোকাতো মানুষের কোলাহল, বুক ফাটা কান্না, হাহাকার, বিলাপ, ক্রন্দন, মাতম, বুক চড়ানো, অত চিৎকার আর আগরবাতির গা জ্বালানো বিদঘুটে গন্ধে শোকে উঠেছে সরকার বাড়ি। মনে হচ্ছে পুরো পরিবার যেন কান্না চেপে ধরে আছে। প্রচণ্ড বেপরোয়া গতিতে দুটো বাইক আর একটি স্কুটি এসে থামলো সরকার বাড়ির প্রধান ফটকে। দামি ব্র্যান্ডের আকর্ষণীয় নজর কাড়া মডিফাই করা বাইকটা তুচ্ছ বস্তুর মতো ফেলে উদ্ধশ্বাসে ভিতরে ছুটে গেল গৌরব আর অর্ক। পিছন পিছন কান্না ভেজা মুখে ছুটে গেল ইব্রিয়াত আর হিয়া। তারা অন্দরে প্রবেশ করতেই আরেকটা দামি গাড়ি এসে থামলো ফটকে। ইমান ওয়াসিম ভেতরে আসার আগেই ইমামা দৌড়াতে দৌড়াতে ভিতরে গেল। 5 জোড়া স্তম্ভিত চোখ স্থির রয়ে সেই নিস্তেজ ঘুমের উপর। রক্তশূন্য মুখখানি, অথচ ফ্যাকাশে উষ্ঠে লেগে আছে স্নিগ্ধ এক রাশির আবরণ। মনে হয় অভিমানী কোনো শিশু ঘুমিয়ে আছে। ঘুম ভাঙলেই আবার প্রাণবদ্ধ হয়ে দৌড়ে ঝাঁপ শুরু করবে, কিন্তু আজ আর সেই ওঠে না। পাশে বসে মায়ের বুক ফাটা ক্রন্দন, আকাশ বিদারী আর্তনাদ, তাও কি তার কানে পৌঁছায় না? নাকি সে সত্যিই সকলের স্নেহ ভালোবাসা পেছনে ফেলে চিরদিনের মতোই বিদায় নিয়েছে? কারিবের মা হাউমাউ করে কাঁদছেন, তার বড় ভাইকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে। করিম সরকার স্নেহের ছোট ছেলে এই অকল্যাণ মৃত্যু মানতে পারেননি। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন চিকিৎসাধীন। কোন এই রক্তপিপাসু যে এক রাতে ব্যবধানে গ্রাস করে নিয়েছে সরকার বাড়ির আঙ্গিনায় ঢেউ খেলানোর বিস্তন হাসির ঢেউ। 5 জোড়া পদযুগল যেন জমাট বাঁধা ভারী সীসার মতো আটকে গেল সেখানেই। চোখের পাতা নড়ে না। 5 জন মুখেই নিস্তেজ বিমর্ষতা। ঠোঁট কেঁপে উঠল কথা বেরোতে না পেরে। তারা নিষ্পলক শূন্যে দৃষ্টিতে মৃতদেহের দিকে তাকিয়ে আছে, যা ছিল তাদের জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্নের থেকেও নিষ্ঠুরতম বাস্তবতা। হিয়া ফুঁপিয়ে উঠে গৌরবের পেশল শক্ত বাহু বেষ্টনে মুখ লুকাতে গিয়ে টের পেল পুরুষটি বলিষ্ঠ শরীরে তার তীব্র এক ঝাঁকুনি কেঁপে উঠেছে। অর্ক আর শরীরের তার ধরে রাখতে পারল না, পিছিয়ে যেতে দিয়েও আবার সোজা হয়। ইব্রিয়াত ধরতে চায় অর্ক, কিন্তু অর্ক দাঁড়ায় না, এগিয়ে যায় কারিবের কাছে। ইব্রিয়াত মুখে ওড়না চেপে ঢুকরে উঠল। এই মেয়ে সবাই চিনত আর হাসানোর জন্য, অথচ বুকের রাজ্যে হারিয়ে যাওয়া সেই ছেলে আজ তাকেও চোখ ভিজিয়ে কাঁদিয়ে দিয়ে গেল। অর্ক সাথে সেই কারিবের লাশের পাশে বসে আছে বয়স্ক 2 জন উঠে সরে গেল। অর্ক পরপর কয়েকবার গরম নিঃশ্বাস ত্যাগ করে কারিবের পাশে বসলো। তারপর ধীরে ধীরে ঝুঁকলো কারিবের মুখের উপর, আলতো করে হাত রাখলো কারিবের গালে। অপর হাতে নিজের হাহাকার করা বুক চেপে ধরলো। বরফের মতো ঠান্ডা ছেলেটার গাল, লোহার মতো শক্ত চোয়ালের পেশি। অর্ক আর গাল ছাপড়ে ডাকলো, কারিব, দোস্ত, এই দোস্ত, তুই এটা কি করলি রে ভাই? দুটো চোখ কথা বলতে না বলতেই গলা ভিজে আসে অর্কের। ফিসফিসের কান্না হঠাৎ করেই ভেঙে পড়ল সে। তোর ছোট বুকে এত কষ্ট জমা ছিল, আমরা টেরও পেলাম না দোস্ত। কারিবের চোখ মেলতে চাইল অরেক। এই দোস্ত, চোখ খোল বলছি, একটু কথা বল দোস্ত। বল না রে দোস্ত, তোর এত কিসের কষ্ট ছিল যা আমরা ভাগাভাগি করে নিতে পারলাম না? এই দোস্ত রে, বল না রে দোস্ত।
হঠাৎ করেই অধৈর্য হয়ে কান্না ভেজা কণ্ঠে তেতে উঠল অর্ক। আরে এই হারামি, চোখ খুল। পুরো একটা বন্ধুমহলকে কাঁদিয়ে তুই এইভাবে চলে যেতে পারিস না? চোখ খুলে দেখ হারামি, সবাই কান্না করছে, আমরা তো একসাথে হাসতাম, তাহলে আজ কেন একা কাঁদিয়ে হচ্ছে? ওর দোস্ত, প্লিজ দোস্ত, আমরা আজকেও ক্লাস মিস দিয়ে রাইডে যাব। দোস্ত রে, চোখ খুল না। ভাই আমার বোঝার চেষ্টা কর, পোলা মানুষ আমি, তাও সবার সামনে কাঁদছি, মানুষ কি ভাবছে বলতো? আমার খুব লজ্জা লাগছে কারিব, তুই ওর দোস্ত, সারা জীবন তোরা আমার জ্বালিয়ে মেরে নিয়েছি, কিন্তু আজ মানবো না। আজকে আমার ভেতরটা পুড়ে যাচ্ছে রে দোস্ত, তুই শুধু একটাবার চোখ খোল দেখ, তোর সব কষ্ট আমি দূর করে দিব, তোর বন্ধুরা তোর মতো সুখ কিনে আনবে, তুই শুধু একবার চোখ খোল। ভাই আমার। অর্কের চোখের জল থামছেই না, বারবার গাল ভিজে যাচ্ছে। এতদিনে বন্ধুত্ব, 10টা বছর একসাথে কাটিয়েছে তারা, হেসে খেলে দুষ্টুমি করে পার করেছে কতগুলো বছর। আজ সেই ছেলেটা এভাবে চলে যাবে, কিভাবে মেনে নেওয়া যায়? অর্ক বারবার চেষ্টা করে কারিবের চোখ খুলতে। কারিবের মা বুক চেপে আর্তনাদ করে বললেন, উঠবে না রে বাবা, আমার বাপ চলে গেছে আমার। অর্ক অবাক চোখে কারিবের মায়ের দিকে তাকায়, চোখের পাতা কাঁপছে তার। সে আবারও তাকালো কারিবের চোখের দিকে, আরেক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখে থেকে। চারপাশে কান্নার রোল হঠাৎ করেই যেন বেড়ে গেল। কেউ দু হাতে মাথায় রেখে হাহাকার করছে, কেউ চোখ মুছছে বারবার, তবুও কান্না থামছে না। আবার কেউ অস্থির ভঙ্গিতে এদিক ওদিক হাঁটছে, কেউ হাত দিয়ে মুখ চেপে ধরে নীরবে কাঁদছে, কেউ 2 পা মাথা রেখে হাহাকার করছে, তবুও কাঁদছে না এই মামা। সে এখনো স্তম্ভিত চোখে তাকিয়ে আছে কারিবের মুখে, তার দৃষ্টিতে অবিশ্বাস্য, হতবিহ্বল ভাব। পিপাসার মতো শুকিয়ে যাওয়া চোখ যেন শুধু তাকিয়ে আছে নিষ্প্রাণ মুখের দিকে, অথচ দূর থেকে কেউ একজন মোহাচ্ছন্ন হয়েছে, নিগল দৃষ্টিতে তাকে গিলে খাচ্ছে। প্রফেসর আনাম সকলের চোখ এড়িয়ে নিষ্পলব ও দ্বিধাহীন নজরে টানছে তার দিকে। চারপাশে সকলের শোকে কাতর হলেও সে যেন তৃষ্ণার্ত। এই শোকাচ্ছন্ন পরিবেশ সকলের ভাঙুর তাকে সুযোগ করে দিয়ে সে সিক্ত করেছে নিজের খরে খরে অন্তরক্ষণ। গৌরব হিয়ার ছাড়িয়ে অর্কের পাশে গিয়ে বসলো। ও পরপর ঢোক গিলে অনবরত। এই ছেলেটা বড্ড চঞ্চল, তাকে গম্ভীর হাতে খুব কমই দেখা যায়। রেলগাড়ির মতো চলে তার মুখ, অথচ আজ তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। গৌরব নিজের সাথে যুদ্ধ করলো, বহু কসরতের শব্দ করে করলো। প্রথমে গমগমে গলায় ডাকলো, এই নটুকির পোলা, অনেক নাটক হয়েছে, উঠ এবার, শালা নাটকের মতো এবার অ্যাওয়ার্ড পাবি তুই। কিন্তু খারিব ওঠে না, সে নিস্তেজ নিপ্রতাপ। গৌরবের কণ্ঠে রাগ ফুটে থাকে, বাঙ্গির নাতি, নমুনা কর, ওঠ বলছি শালা, দেখ কতগুলো মানুষ কাঁদছি তোর জন্য, একটা গুড ফর নাথিং এর জন্য, এটা একটু মাছ কষ্ট হয়ে যাচ্ছে শালা। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, আর ভেতরে যদি না উঠিস তাহলে খোদার কসম কাটছি, নতুন জুতো করে তোর চাপাই লাগামো আমি। গৌরব 1 থেকে 10 পর্যন্ত গুনলো, কিন্তু গাড়ি উঠলো না। গাড়ি আবারও গুনলো, আবারও গাড়ি উঠলো না। গৌরব যেন কোনো কঠিন বাস্তবতা থেকে পালাতে চাইছে। সে আবারও গুনলো, বারবারের মতো তাকে নিরাশ করে দিয়ে গাড়ি এবারও উঠলো না। তারপর যা ঘটলো তাকে পরিস্থিতি সকলে অতিমাত্রায় বিমর্ষ হলো। তারা দেখলো প্রাপ্তবয়স্ক দাম্ভিক একজন কিভাবে বন্ধুর বুকের উপর মুচড়ে পড়ে আহাজারি করে উঠল, দোস্ত রে, আমার বন্ধু, আমার ভাই, তুই শেষ পর্যন্ত তুইও চলে গেলি আমায় ছেড়ে। আমরা জানতেও পারলাম না তো তোর কষ্টের কথা। এত বড় গ্লানি কি কেমনে চলে গেলি রে বন্ধু? তোরা তো কখনো বন্ধুর চোখে দেখিনি। আমার ভাই ছিলি তুই আর অর্ক ছিলি আমার 2টো হাত, আমার শক্তি। আমি জানতাম তুই এই দুনিয়ায় সবাই তাকে ছেড়ে গেলেও আমার 2টো ভাই আর 2টো বোন আছে, যাদের সাথে আমার সম্পর্ক শত্রুর মতো, তবুও তারা বিপদে জান দিয়ে দিবে আমার জন্য। এই অপদার্থ মাটিটাকে কখনোই ছেড়ে যাবে না তারা। আমার দৃঢ় বিশ্বাস ছিলি, তুই আমার বিশ্বাসে কেন ভাঙলি রে ভাই? আজ যে আমার 1 হাত ভেঙে গেল দোস্ত। আজ আমি আমার বন্ধু হারাইনি, আমার শক্তি হারিয়ে ফেলেছি। আমি
দুর্বল হয়ে গেলাম। আমার খুব কষ্ট হচ্ছে দোস্ত। থেমে গেল গৌরব। চুমু খেলো কারিবের কপালে। বুক ফাটা আর্তনাতে গৌরব আরো বলল, তুই নেই, তুই নেই। খবরটা শোনার পর বিশ্বাস করতে পারিনি দোস্ত। ছুটে গেলাম মন্দিরে, ঈশ্বরের কাছে হাত জোড়া করে প্রার্থনা করেছি এটা যেন স্বপ্ন হয়, আমার বন্ধু যেন আমারই থাকে। কিন্তু এটা তো ভয়ঙ্কর স্বপ্ন। এমন স্বপ্নের মুখোমুখি হতে চাইনি আমরা গারিব। এত ভয়ঙ্কর স্বপ্নের মুখোমুখি ঈশ্বর আমাকে কেন করলো দোস্ত? হে ঈশ্বর, ফিরিয়ে দাও আমার বন্ধুকে। এই জীবনে কিচ্ছু চাইনি তোমার কাছে, আজ চাই ফিরিয়ে দাও আমার বন্ধুকে। হয় আমার এতদিনের প্রার্থনা ফিরিয়ে দাও, নয় আমার বন্ধুকে। হিয়া ছুটে গিয়ে ঝাপটে ধরলো শোকে উন্মত্ত গৌরবকে। হিংসা আর বিষাদে ভরা এই পৃথিবী যদি সবচেয়ে স্বচ্ছ খাঁটি কিছু থেকে থাকে, তবে তা হলো ছেলেদের বন্ধুত্ব। আজই মুহূর্তে তা আবারও সবার সামনে প্রমাণিত হলো। গৌরব থামলো অসম্ভব, তার মস্তিষ্কের ঝড়, সারা দেহের শিহরণ। অর্ক এক পাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরেছে তাকে, যদিও একটু পরপর ফুঁপিয়ে উঠছে। হঠাৎ ইমামার দিকে আঙুল তুলে তীব্র চিৎকার ফেটে উঠল, সবকিছুর জন্য তুই দেয়। তুই ভেঙেছিলি আমার বন্ধুত্বের আশ্রয়। ইমামা কেঁপে উঠল, নিঃশ্বাস আটকে যায় তার। অসহ্যিত ভয়ে কাঁপতে থাকে মাংসপেশি। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ইব্রিয়াত ছুটে গেল। উচ্চশীল কিশোরীর মতো চঞ্চল মেয়েটা কারিবের বুকের মাথা রেখে শব্দ করে কেঁদে উঠল, কারিব রে ভাই আমার, এটা তুই কি করলি ভাই? তোর ইমুরে লাগতো আমারে বলতি ভাই। আমি ওর পায়ে পড়তাম, একটু কটু কথা শুনাইতাম, সকলে মিলে ওকে বুঝাতাম, আবার জোড়াজুড়ি করতাম। নিশ্চয়ই একদিন না একদিন ঠিক রাজি হতো। কিন্তু তুই এটা কি করলি ভাই? সঙ্গী হারানো এই নির্মম যন্ত্রণা আমার কিভাবে বয়ে বেড়াবো রে ভাই? তুই তো মরে গিয়েও আমাদের গ্লানিতে রেখে গেলি। আমাদের সারা জীবন এই গ্লানি বয়ে বেড়াতে হবে। আমরা পারিনি আমার বন্ধুর অনুভূতি সম্মান জানাতে, আমরা পারিনি তার অনুভূতি মর্যাদা রাখতে। থেমে ঘন নিঃশ্বাস সাথে ফুঁপিয়ে উঠে বলল, ভাই রে উঠে যা, আমাদের আরেকটা বার সুযোগ দে, কথা দিচ্ছি এবার আর কোনো নিরাশ করব না। দরকার হলে আমরা সকলেই ইমামার সাথে কথা বলবো, বন্ধ করে দিব। তুই শুধু জানিস এ আমাদের সাথে কথা না বলে থাকতে পারে না, তখন নিশ্চয়ই রাজি হতো, তাই না? উঠে যা না ভাই, তাকে ছাড়া আমরা খুব অসহায় রে ভাই, তোকে ছাড়া আমরা খুব অসহায় রে ভাই। একসাথে কত স্বপ্ন বুনেছি আমরা, এবার সব বাস্তবায়নের পালা। ফাইনাল ইয়ারের এক্সাম দিয়ে আমরা মালদ্বীপের ট্রিপে যাব প্ল্যান করেছিলাম, মনে আছে না? তারপর সবাই সবার অপশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ব, তখন আর তেমন সময় হবে না কারোরই। কিন্তু আমরা তো একে অপরের কথা দিয়েছিলাম, যতই ব্যস্ত থাকি নিজেদের মধ্যে সময় বের করব, তখনই এই ফ্রেন্ডশিপ নষ্ট হতে দিব না। তুই তো কথা রাখলি না দোস্ত, তোর কথার অনেক দাম। আর সবার মতো তুই না, সব থেকে আলাদা তুই। ম্যাচুরিটি তো তোর মধ্যে সবার আগে এসেছিল। সেই তুই এত বোকার মতো কাজ কিভাবে করলি দোস্ত? ভাই আমার উঠে পড়, তুই না থাকলে এই গরুর বাচ্চার হাত থেকে আমাকে কে বাঁচাবে? এই ফাজিল তো সারাক্ষণ আমার পিছনে লাগে। তুই না থাকলে কে আমার সকল ছেলে মানুষগুলো আশ্রয় দিবে বল? কে আমার সকল বাচ্চা আবদার পূরণ করবে? বলে দে, কে আমার অভিমান ভাঙিয়ে বুঝিয়ে সুজিয়ে একসাথে আগলে রাখবে সারা জীবন? তুই তো আমাদের ফ্রেন্ডশিপের মূল ছিলি। তোকে ছাড়া আমরা সত্যি অসম্পূর্ণ। প্লিজ আমাদের ছেড়ে যাস না দোস্ত। ইব্রিয়াত পাগলের মতো কাঁদছে আর বিলাপ করছে। এদিকে ইমামা স্তব্ধ। গৌরবের বলা কথা এখনো বুকের কাটা মতো বিঁধে রয়েছে। রাগান্বিত কণ্ঠে সূক্ষ্ম খোঁচা যেন হওয়ার ধারালো ছুরির মতো গেটে গেল ভেতরটা। যন্ত্রণা বিভৎস হয়ে যাচ্ছে অন্তঃস্থান। ইমামা ধীর পায়ে এগিয়ে গেল। সে কাছে যেতেই গৌরব আর ইব্রিয়াত সরে যায়। ওরা সরে যেতেই হঠাৎ করে বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল শূন্যতার গর্জনে। ইমামা ভেঙে পড়ল কারিবের পাশে। ফাঁপা দৃষ্টিতে তাকালো কারিবের দিকে। গলার ভিতরে দলা পাকানো কান্নাগুলো শক্ত ঢোকের মাধ্যমে গিলে নিল। অতঃপর হঠাৎ করেই ঠোঁটের কোণে চালতে হাসি ফুটে উঠল। চারপাশে কষ্ট কান্না আহাজারে, শুধু কাঁদতে পারছে না আমি।
কারণ আমি অপরাধী। এই সমাজে আহতের চিকিৎসার সবাই তৎপর হয়, কিন্তু নিহতের শরীরটাকে অবহেলায় অবিন্যস্তভাবে এক কোণে ফেলে রাখে। আজ তুই মরে গিয়েও আহত, আর আমি বেঁচে থেকেও নিহত। গলা শুকিয়ে আসে তার, ভারী নিঃশ্বাসে ফাঁকে ফাঁকে বেপরোয়া আরও কিছু শব্দ। তুই আমাদের বন্ধুত্ব নষ্ট করেছিস, আমাকে সকলের চোখে অপরাধী বানিয়েছিস, আমাকে আরও বন্ধুহারা করেছিস। যে মানুষগুলো আমাকে কষ্ট দেয় আমি তাদের চিরকাল ঘৃণা করে এসেছি। কেউ আমাকে আঘাত করবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। কিন্তু তুই একসাথে কষ্ট, ঘৃণা, অপমান, অপরাধ সব দিয়েছিস। তাও দেখ, তোদের ঘৃণা করতে পারছি না আমি। তোর জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে রে কারিব। আমি জানি আজ আমি শুধু একজন না, আমার সবগুলো বন্ধু হারিয়ে ফেললাম। তুই কাজটা ঠিক করিসনি কারিব। কারিব ইমামা ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করলো। চোখের সামনে ক্রমশ সব ঘোলাটে হয়ে আসছে, বুকের ভেতরটা চিনচিনে ব্যথা। ইমামাও যথাসম্ভব ঠোঁট কামড়ে কান্না ধরে রাখার বৃথা প্রয়াস চালালো, কিন্তু যখন তার আটকে রাখা সম্ভব হলো না, তখন কাঁদতে না পেরে মেয়েটাও চিৎকার ভেদে কেঁদে উঠলো। তুই তো আমার কষ্ট দিতে চেয়েছিলি, তাই না? তাই তো এত আয়োজন, এত নাটক, সবই সেই জন্য না? হ্যাঁ, তুই সফল। তোর প্ল্যান নিখুঁত ছিল, একদম মাস্টারপিস। দেখ, আমিও কষ্ট পাচ্ছি। আমি ইমামা ওয়াসিম, যাকে তোরা সবসময় ডেড কোল্ড ফিস বলে ডাকতি, সেই শীতল শক্ত ধারু তোর। আমিও আজ কাঁদছি। দেখ কারিব, আমি কাঁদছি, কান্নায় আমার গলা ভেঙে যাচ্ছে। তুই তাকিয়ে দেখ, ইমামার চোখের জল। তুই তো আমার ভিতরে পড়তে পারছিস কারিব। ওরা না বুঝতেও, তুই না জানতি আমি ভিতরে ভিতরে কতটা ভাঙা। তাও কেন এমনটা করলি দোস্ত? তুই তো জানতিস মা আমি কষ্ট প্রকাশ করতে পারি না, অথচ দেখ আজ লুকিয়েও পারছি না। আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে রে কারিব। তুই চোখ খুলে দেখ, আমি জানি তোকে আমি আবারও ফিরিয়ে আনতে পারতাম আমার বন্ধুত্বের জায়গায়। এই বিষয়ে আমি নিজেই গোছাচ্ছিলাম, কিন্তু তুই আমায় সেই সময়টুকু দিলি না। থেমে গেল, কারিবের মুখের উপর আছড়ে পড়া সারা মুখের হাত বুলিয়ে ফুফাতে ফুফাতে বলতে থাকে, এই কারিব, প্লিজ আমার সাথে এমনটা করিস না রে ভাই। এই যে দেখ, এরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি মরে যাব রে দোস্ত, সত্যি বলছি দোস্ত, আমি মরে যাব এদের ছাড়া। তোরা আমার অংশ, আমি কিভাবে বাঁচবো, কিভাবে অংশ ছাড়া? তোকে গৌরবকে, অর্কে, ইব্রিয়াতকে, হিয়াকে, তোদের সবাইকে আমার খুব প্রয়োজন। আমি তোদের ছাড়া থাকতে পারছি না। আমার বিচন্ন দিনের আলোক রশ্মি তোরা, পারিবারিক সব ঝামেলা, সব কোলাহ, তোদের পেট ভুলে যেতাম আমি। এই কারিব, ওঠ। তুই তো জানিস আমার মা আমাকে কখনোই খাইয়ে দেয়নি। তুই না সেই ছেলে যে নিজে না খেয়ে সবসময় আগে আমাকে খাইয়ে দিতি। এখন কিভাবে দায়িত্ব ফেলে চলে গেলি? ওঠ না দোস্ত, আমার খুব খুব কষ্ট হচ্ছে রে। প্রাণশূন্য বুকে মাথা ঠেকিয়ে আছি ইমামা, চারপাশে কান্নার স্রোত। অর্কের কাঁধে মাথা রেখে নিশ্চুপে অশ্রু ঝরাচ্ছে। হিয়া ইব্রিয়াতের আঁকড়ে ধরে কাঁদছে। তবু ওদিকে ছেলেটা কি নিস্তব্ধ শান্তিতে শুয়ে আছে। কোনো কথা নেই, কোনো হাসি নেই, শুধু নীরবে এক অদ্ভুত সৌন্দর্য ভেসে আছে। তবে কি সে এমনই হাসতে হাসতে সবাইকে কাঁদিয়ে চলে গেল? তবে কি আর কোনোদিন হবে না তাদের একসাথে হওয়া? টিএসসির সেই উচ্চশিত আড্ডা, ঢাকা শহরে গলি ঘুমছি চষে বেড়ানো, ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যাওয়া, পরীক্ষার খাতা খালি জমা দেওয়া, কিংবা লাস্ট বেঞ্চে চোখাচোখি করে ফিসফিস করে হাসা, এসব নিয়ে সব এখানেই শেষ? হঠাৎ ইমামার হাতে আঘাতে সাদা কাফনের ভিতর থেকে বেরিয়ে আসা কারিবের এক নিস্তেজ হাত। মুহূর্তেই স্থির হয়ে যায় সময়। হাতের দিকে চোখ পড়তেই কেঁপে ওঠে ইমামা। কারিবের আঙ্গুলের ফাঁকে রক্ত দিয়ে লেখা স্পষ্ট, রেড ওয়াইন। আতঙ্কে ইমামা শুকনো ঠোঁট কাঁপতে কাঁপতে অস্পষ্ট সুরে ফিসফিস করে বলে, খুন, এটা খুন। তখনই ইমামার ফোনে আবার আসে সুরকারের প্রাইভেট নাম্বার থেকে পাঠানো মেসেজ, যদি খোঁজো অনেক পেয়ে যাবে, কিন্তু আমার মতো করে তোমাকে চাইবে না। বলো, যত কষ্ট তুমি আমাকে দিয়েছো তার দ্বিগুণ তোমাকে ফিরিয়ে দেব আমি। আই প্রমিস, তোমার কাছ থেকে সব ছিনিয়ে নেব আমি একে একে করে।
মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে ইমামার চোয়াল শক্ত হয়ে উঠল, ঠোঁট কেঁপে উঠল। সে চোখের কোণা থেকে অশ্রু মুছে নিল। চোখে জ্বলে উঠেছে একরাশ অশ্রুধার আগুন। কাবিনের হাতটাকে শক্ত করে চেপে ধরে মনে মনে প্রতিজ্ঞা করে, ইমামা, তোর লাশ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম দোস্ত, খোদার কসম তোর খুনিকে নিজের হাতে শাস্তি দিব আমি। ইমামা ওয়াসিম তোকে কষ্ট দেওয়া মানুষগুলোকে ছেড়ে দেয় না, সেও ছাড় পাবে না। সরি গাইজ, আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, সবাই ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহ হাফিজ।